শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন। পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। এখন তরুণ যারা তাদের দুর্বার শক্তিতে আমাদেরকে আসলে অনুপ্রাণিত করে এবং আমরা এগিয়ে যাচ্ছি তরুণদের হাত ধরে অনেকটা। সুন্দর এই সকালে সাকিকে পেয়েছি, সাকির কাছে যাচ্ছি। শুভ সকাল সাকি। শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, নতুন নিউ ইয়ারে বছরে তোমার সাথে প্রথম বসা। প্রথম বসা কেমন কাটলো তোমার? আমার বেশ ভালোই কাটলো, তোমার? আমারও ভালো কেটেছে, অনেক ভালো লাগছে। আজও একজন বিশেষ মানুষ আছেন, তুমি যেটি বলছিলে যে তরুণদের যে উদ্যমতা, সেটি নিয়ে আসলে আমরা একরকম কথা বলতে চাই আজকে। চলো জানাই। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি ট্রায়াথলেট ফিরদৌসী আক্তার মারিয়া। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি এবং নতুন বছরে আপনাকে পেয়েছি, ভালো লাগছে। অনেক কিছু জানবো আপনার কাছ থেকে, তাই তো? জি ভাই। যদি আমরা চিন্তা করি যে শৈশব কৈশোরের কথা, খুব বেশি দিন আগে পার হয়নি, এখন আপনি তারুণ্যে আছেন। আপনার শৈশব দিয়ে আমরা শুরু করতে চাই। কোথায় ছিল, কেমন ছিল? আমার শৈশব একদম প্রত্যন্ত গ্রামে। আমি অনেক চঞ্চল একটা দুরন্ত মেয়ে ছিলাম। ছিলাম কেন বলছেন? আমাদের তো এখনো মনে হচ্ছে আপনি ভীষণ চঞ্চল। আছি আমি। তারপর গিয়ে আমি আমার বেড়ে ওঠাটা আমার আঙ্কেলদের সাথে বেড়ে ওঠার কারণে আমি আর একটু দুষ্ট বা একটু বেশি একটু চলাফেরা করতে পছন্দ করি। তো এর কারণে যে বিভিন্ন খেলাধুলা বা বিভিন্ন দিকে আমি বেশি ইনভলভ হই, কারণ আঙ্কেলরা সাধারণত খেলাধুলাই করে। তো ওদের সাথে থাকতে গেলে দেখা যাচ্ছে যে আমি পানি এগিয়ে দিতাম, কখনো কখনো আবার দেখা যাচ্ছে যে একজন শর্ট তো আমাকে বলতো যে তুমি এখানে দাঁড়াও, বা একটা বল বাইরে গেল আমাকে বললো যে তুমি নিয়ে আসো। এরকম করে আসলে ওদের সাথে থাকতে থাকতে আমার খেলাধুলায় খুব ভালো লেগে যায়। প্রত্যন্ত গ্রামে আপনি বলছিলেন, সেটা রংপুরের পীরগঞ্জে? জি জি। আচ্ছা, সেখানেই আপনার জন্ম? জি জি। তো এই যে শৈশবে খেলাধুলা বা বলছিলেন আঙ্কেল, আঙ্কেল বলতে কাদের কথা বলছেন? মানে আপনার সমবয়সী যারা ছিল তাদের সঙ্গে খেলাধুলা হতো না? হ্যাঁ, আমার থেকে সমবয়সী, আমার বয়স থেকে একটু বড়, আবার আমার সমবয়সী মানে আমার বাবা সবার বড়। তো সেক্ষেত্রে আমার বাবারই আমরা 2 বোন, তারপরে আমার ছোট ভাই বোনরা হয়। তো আমাদের ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে আঙ্কেলদের বয়সী আমরা, বা আমাদের থেকে 3-4 বয়স সিনিয়র। তো খেলার সাথে আসলে এরকম হয়, একটু সিনিয়র আর সেম। আঙ্কেল মানে চাচাদের কথা বলছেন? আচ্ছা আচ্ছা। বাবার কথা যেহেতু চলেই আসলো, একটু বাবা সম্পর্কে শুনি, কি করতেন? আমার বাবা কৃষিকাজ প্রথমত করতো, তারপর বাইরে গিয়েছিল, আবার দেশে আসছে, আবারও কৃষিকাজই করতেছে। আচ্ছা আচ্ছা। মা গৃহিণী। আচ্ছা। ভাই বোন কতজন ছিলেন? আমরা 4 বোন 1 ভাই। 4 বোন 1 ভাই, দারুণ। আপনি কত নাম্বার? আমি দ্বিতীয়। এই যে দ্বিতীয় বোন, বড় ভাই? বড় বোন। জি। ভাইকে আসলে অনেক বেশি আদর করা হতো নাকি? হ্যাঁ। তার মানে বয়সের জন্য মনে হয় চাচাদের সঙ্গে খেলাধুলাতে একটু বেশি হতো, এবং একটু বড় যারা তারা তো খেলায় একটু বেশি এগিয়ে থাকবে, এটাই খুব স্বাভাবিক। তো সেটা নিশ্চয়ই আপনাকে আকর্ষণ করতো। হ্যাঁ। মা বাবার দিক থেকে কোনো বাধা ছিল না? যে প্রচন্ড বাধা। আচ্ছা, কি খেলতেন? প্রথমত আগে যখন খেলাধুলা শুরু করি তখন ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, তারপর গিয়ে হাডুডু, মানে এগুলান্তে ওরা খেলতো, ছেলেরা যা খেলে সেটাই আমি আর আসলে খেলতাম। তো ওদের সাথে খেলতে চাইতাম। তখন দেখা যাচ্ছে যে 22 জন প্লেয়ারের দরকার ফুটবলে, তো 21 জন আসছে, তো আমাকে মাঝখানে দাঁড় করে রাখতো, মানে খেলাধুলাতে শুরু করতে পারে এই জন্য। দেখা যাচ্ছে যে হাডুডু খেলবে, তো 2 টিমে ভাগ হয়ে গেছে, তো একজন তো পয়েন্ট দেওয়ার জন্য লোক লাগে, তো ওই জায়গায় আমাকে ইনভলভ করতো। মানে তাদের আমি সহযোগিতা থেকে তাদের আমি মানে খেলার সঙ্গী হয়ে যায়। খেলার সঙ্গী হয়ে যায়। তো শুধু খেলাধুলাই করা হতো নাকি আর কিছু করা হতো ছোটবেলায়? খেলাধুলা, গান, তারপর নাটক করতাম স্কুলে, তারপর বিভিন্ন প্রোগ্রামে ছিলাম আর কি। দারুণ তো। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে আপনি ভালোই জড়িত ছিলেন ছোট থেকে। আচ্ছা, পরিবারের কথা একটু শুনি। যেটি বলছিলেন যে খুব বাধা ছিল, চাইতো না, কি বলতেন? বাবা মা কি চাইতেন? বাবা মা চাইতো যে পড়াশোনা, প্রথমত বাবা মা চাইতো যে পড়াশোনা করবে।
যেহেতু 4টা মেয়ে, তো সেক্ষেত্রে গ্রামে হয় যে এসএসসি পাস করার পরেই তাকে বিয়ে দেওয়া হবে বা হচ্ছে তাদের জীবন, এটাই তাদের মানে প্রথম মেয়াদ ছিল, টার্গেট ছিল যে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, মানে একটু বাইরে কম বের হলে তাকে একটু মানুষ কম দেখবে, এই যে একটা তাদের ধারণা। কিন্তু আমি তো ছোট থেকেই প্রথমে বাধা দিত না, প্রথমে যখন আমি ক্লাস 2 অবধি, মানে তখন অবধি যা করছি কখনো বাধা দেয়নি। যখন আমি প্রাইজ গুলো নিয়ে আসছিলাম গ্রীষ্মকালীন প্রাইমারি স্কুল থেকে, তারপর হচ্ছে বিভিন্ন 16ই ডিসেম্বর আরো অন্যান্য যে খেলাগুলো আগে হতো, তো সেগুলো থেকে যখন আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে ফার্স্ট হয়ে আসতাম, তো আমার সাথে আমার ছোট বোন ছিল ফাতেমা, ওকেও নিয়ে যাইতাম, তো আমরা হচ্ছে জোট বেঁধে ফার্স্ট সেকেন্ড হয়ে সব প্রাইজ নিয়ে আসতাম। আচ্ছা। তখন হচ্ছে বাবা মা অনেক খুশি হতো। কিন্তু যখন ক্লাস 3 পরে উঠলাম তখন বলতেছে যে আমি বড় হয়েছি আর হচ্ছে খেলাধুলা করা যাবে না। কিন্তু আমি তো ওই যে খেলাধুলা করবো, চুরি চুরি মানে বাসা থেকে পালায় পালায় আর কি হচ্ছে খেলতে যাইতাম। পরিবারের পরে সমাজ থেকে কিছু প্রশ্ন আসে যে মেয়ে বড় হচ্ছে, মেয়ে এসব খেলছে, মেয়ে গেছো হয়ে যাচ্ছে, অনেক ধরনের কথা আসে। এগুলোকে অনেক সময় অনেকে বাধা হিসেবে নেয়, অনেকে বাধাগুলো ডিঙিয়ে সামনের দিকে এগোয়। আপনি কি করেছিলেন? প্রথমত হচ্ছে যখন আমি হচ্ছে ক্লাস 5 পাস করে ক্লাস 6-এ যখন উঠি, তখন একটু মানে মানুষ বলি শুরু করে যে এত বড় মেয়ে হয়েছে, আগে কি করছে, এখন খেলাধুলা করার দরকার নেই, মেয়ে বড় হলে বিয়ে দিতে হবে, কে বিয়ে করবে, এই যে তাদের একটা ধারণা। তো আমি ওই কথাগুলোকে মনে কিছু করতাম না, যে এরা কিছু বুঝে না এই জন্য বলে, আর হচ্ছে এরা বুঝলে হয়তো বা বুঝবে না। আর আমাদের এলাকায় যেহেতু নাই, তো আমি যেহেতু প্রথম বের হচ্ছি, আমাকে কথা শুনতে হবে, আমি থেমে গেলেই তো আর কেউ বের হবে না, এই জায়গাটা থেকে আমি হচ্ছে ওরকম কিছু মনে করতাম না, বলতো আমি মেনে নিয়ে চলতাম। আচ্ছা, মেনে নিয়ে চলতে চলতে আসলে আপনি হাঁটি হাঁটি পা পা করে বেশ খানিকটা এগিয়েছেন। আমরা আপনার সেই তথ্যগুলো একটু জানি, দর্শককে জানাই। আচ্ছা, প্রিয় দর্শক, ফেরদৌসী আক্তার মারিয়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক অনন্য নাম, যিনি অদম্য মনোবল এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আয়রন লেডি হিসেবে পরিচিতি পেয়েছেন। দৌড়, সাইক্লিংয়ে দক্ষ হলেও সাঁতার না জেনে তিনি আয়রনম্যান 70.3-এর স্বপ্ন দেখেন এবং 2023 সালে এইচএসসি পাশের পর পুরো একটি বছর এই লক্ষ্যেই ব্যয় করেন। বঙ্গবন্ধু ম্যারাথন সহ একাধিক হাফ ও ফুল ম্যারাথন এবং 100 কিলোমিটার কোস্টাল আল্ট্রা ম্যারাথন সফলভাবে সম্পন্ন করে নিজের সক্ষমতার প্রমাণ দেন তিনি। 12 অক্টোবর 2024-এ মালয়েশিয়ার ল্যাংকাউইতে আয়রনম্যান 70.3 প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি নারী হিসেবে অংশ নিয়ে 8 ঘন্টা 18 মিনিট 26 সেকেন্ড রেস শেষ করেন মারিয়া। বয়স ভিত্তিক 18 থেকে 24 ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি তিনি আয়রনম্যান 70.3 ফিনিশার হিসেবে স্বীকৃতি পান। এই সাফল্যের মাধ্যমে তিনি 2025 সালের স্পেনে অনুষ্ঠিত আয়রনম্যান 70.3 বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন এবং সেখানে সর্বকনিষ্ঠ প্রতিযোগী ছিলেন তিনি। নানা প্রতিকূলতা, দুর্ঘটনা এবং শারীরিক ঝুঁকি সত্ত্বেও তার দৃঢ় মানসিকতা তাকে থামাতে পারেনি। আয়রনম্যানের পর পাওয়ারম্যান প্রতিযোগিতা, আন্তর্জাতিক আসর ও দেশের নদীতে সাঁতারের মাধ্যমে তিনি নিজের লড়াই অব্যাহত রেখেছেন। তার গল্প শুনছিলাম, আবারও ফিরে যাই গল্পে। এক প্রকার একটা শূন্য জায়গা থেকে নিজেকে তুলে এনেছেন এবং সফলতার জায়গাগুলো ভীষণ সুন্দর, সবাইকে অনুপ্রাণিত করছে। আপনার কাছে জানতে চাইবো যে সফলতার একটা ধাপ ছিল যে আপনি যেহেতু খেলা ভালোবাসেন, আপনাকে এটাকে প্রাতিষ্ঠানিক জায়গা থেকে শিক্ষা নিতে হবে বা প্রশিক্ষণ নিতে হবে, সেই জায়গাটা তৈরি করলেন কিভাবে? প্রথমত আমি বিকেএসপির স্টুডেন্ট ছিলাম, মানে আমি হচ্ছে ক্লাস 8-এ এসে হচ্ছে 2018 সালে বিকেএসপিতে ভর্তি হই। তো ওখানে ফুটবল একটা ডিসিপ্লিন, একটা সুন্দর একটা এনভায়রনমেন্টে ছিলাম। তো খেলাধুলার ডিসিপ্লিনটা কীরকম হবে, খেলাধুলা আসলে একটা প্লেয়ারের জন্য কিভাবে তাকে খেলতে হবে, ডিসিপ্লিন, আপনার খাবার, সব আমাদের বিকেএসপি একদম সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানু শেখাইছে। আমরা একটু বিস্তারিত শুনতে চাই। যেমন আমাদের হচ্ছে আর্লি ঘুমানো, তারপর হচ্ছে খাবার ফাস্টফুড খাওয়া যাবে না, তারপর হচ্ছে আমরা একটা ডিসিপ্লিন বলতে যেমন ক্যাডেটরা যেভাবে চলাফেরা করে, তো আমাদেরও সেম। আমরা বিকেএসপি আচ্ছা, এই জায়গাতে একটু থামাবো, ঢোকার সুযোগটা হলো কিভাবে? বিকেএসপিতে হ্যাঁ, এটা নিয়েও নিশ্চয় গল্প আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি যখন হচ্ছে 7-এ, তখন আমরা হচ্ছে আমাদের ইন্টার স্কুল খেলা হয়, তারপরে আমাদের টিম 3rd হয় বিভাগীয় পর্যায়ে, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম
প্লেয়াররা আমরা হচ্ছে খেলাধুলা থেকে মানে বেরিয়ে আসছি যে আর হবে না, আমরা পারবো না, একটা হতাশা থেকে চ্যাম্পিয়ন হতে পারিনি বা রানার্স আপ। তো ওই জায়গা থেকে সবাই সবার মতো করে যে আর খেলবো না, পড়াশোনায় ফোকাস করতে হবে, সামনে এইটে উঠবো, এইটে জিএসসি পরীক্ষা দিতে হবে, এই যে সবার একটা, তো সবাই সবার মতো করে ভেবে নিল। তো আমি তখন ভাবলাম যে সবাই যদি চলে যায় আমি থেকে যাই, এইরকম একটা ভিতরে থাকলো যে খেলাধুলা যেহেতু আমি আগে থেকেই করি, আমার একটু ভালোবাসা অন্যদের থেকে একটু বেশি। তো এই কারণে হচ্ছে আমি হচ্ছে বিভিন্ন পত্রিকায় দেখতাম যে বিকেএসপি আছে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। তো আমি এত ভালো জানতাম না, শুধু জানতাম যে সাকিব আল হাসান ভাইয়া ক্রিকেট, এটা বেশি দেখতাম, যে ফুটবল আরো অন্যান্য যে ইভেন্ট আছে এটা আমি জানতাম না। পরে হচ্ছে প্রথম আলোর একটা পেপার আমি দেখি যে হচ্ছে এরকম বিকেএসপি থেকে একটা মেয়ে হচ্ছে অন্য একটা ইভেন্টে ভালো করছে। তারপর আমার আরেকটু কৌতূহল হলো, পরে আমি আরো 2-4 জনের সাথে কথা বললাম, তখন বলতেছে হ্যাঁ বিকেএসপি আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমি বিকেএসপি তে এখন কিভাবে ঢুকবো, মানে আমার এখন ওই দিকেই ফোকাস হয়ে গেছে যে আমি বিকেএসপি তে পড়বো। যখন আমি বলছি আমাদের এলাকার সবাই হাসছে যে বিকেএসপি তে কিভাবে যাবে, পড়বে কিভাবে। তারপর হচ্ছে আমার ছোট থেকে ক্যাডেট পড়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি আসলে অত ভালো স্টুডেন্ট না, মানে হচ্ছে একটু ক্যাডেটে একটু ভালো মার্কস পেতে হবে, বা হচ্ছে আমি যে দুরন্ত আমি খেলাধুলা করি, পড়তে বসতাম না, খুব কম। টিচার হচ্ছে ক্লাসে যতটুকু বোঝাবে এতটুকু, আবার হচ্ছে পড়া ধরতে ধরতে পরে আমি পড়া করে দিই, এইরকম আর কি। তো তারপরে হচ্ছে যখন বিকেএসপির নাম শুনলাম, তারপর হচ্ছে কিভাবে ভর্তি হয়, মানে এটা নিয়ে আমি একটু হচ্ছে খোঁজ মানে নিলাম। তারপর অনেককে জিজ্ঞাসা করলাম, তখন একজন বলল যে বিকেএসপিতে ডিসেম্বরে হচ্ছে একটা ফর্ম সারে, সেখানে হচ্ছে ওটা পূরণ করে অনলাইন থেকে পূরণ করতে হয়, তারপরে ওটা নিয়ে আবার পরীক্ষা দিতে হয়। তখন আমার নানাকে বললাম, আমার নানা অনেক আমার জন্য করছে। আমি যখন খেলতে যাইতাম তখন আমার নানার সাথে সাথে যাইতো। তারপর হচ্ছে নানাকে বললাম, নানা বললো যে ঠিক আছে সমস্যা নেই, আগে বাসা বলার দরকার নেই। পরে আমি হচ্ছে ফর্ম উঠানোর পর যেদিন আমাদের ট্রায়াল হবে তার আগের দিন আমার নানা তার হচ্ছে শালার মানে বাসায় আমাকে পাঠায়, জিরানি বাজার। ওখানে আমি আসার পরে বিকেএসপি তে ট্রায়াল দিই, আমার বাবা মা কেউ জানে না, জানে যে আমি নানার বাসায় আছি। ওখান থেকে আসার পরে জানছে, পরে অনেক বাসায় বকাবকি করছে। তারপর নানা আমাকে বললো, কি রে তুই কি চান্স পাবি? হ্যাঁ পাবো, সমস্যা নেই। এই যে কনফিডেন্সটা, এটা কিভাবে এলো? এটা হচ্ছে যেহেতু আমি অনেক কষ্ট করে এখান থেকে গেছি, আর ওখানে গিয়ে অনেক সুন্দর পরিবেশ দেখছি, তখন মনে হয়েছে যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে হলেও ওখানে করবো। আর ওখানকার মাঠ, টার্ফের মাঠ, অনেক সুন্দর ডিসিপ্লিন, একটা সুন্দর একটা পরিবেশ, ময়লা হচ্ছে যেখানে সেখানে ফেলে না, ডাস্টবিনে ফেলে। তো এই যে আবার হচ্ছে যারা ওখানকার ক্যাডেট সুন্দর করে লাইন আপ করে যাচ্ছে আসতেছে, আমার এটা অনেক ভালো লাগছে। তারপর আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। পরে হচ্ছে বাসায় আসলাম, আসার পরে আমার নানাকেও অনেক বকাবকি করলো যে মেয়েটাকে আপনি খারাপ করবেন। আপনার বাবা? হ্যাঁ, আম্মু, বিশেষ করে আম্মু বলছে। আব্বু একটু, আমার দাদু নাই তো, আমার নানাকেই বেশি ভালোবাসতো, বেশি বলতো না আর কি। আমার হচ্ছে নানাকে শুধু অল্প বলছে, কিন্তু আম্মু একটু বেশি বলছে যে আমার মেয়েকে বিয়ে দিতে হবে না, তুমি বিয়ে দিও, এরকম করে আর কি বলছে। তো আমার মেয়ের দায়িত্ব নেই, বলছে সমস্যা নেই, আমি মানে দেখবো কি করা যাবে ওর জন্য। তারপর হচ্ছে যখন আমি চান্স পাইলাম, দেখলাম হচ্ছে SMS আসলো ফোনে, তারপরে হচ্ছে 7 দিনের ট্রায়াল হয়। তো সেখানে হচ্ছে যাওয়ার আগে একটা অনেক বড় বাধা, যে যাইতে দেবে না 7 দিন, কোথায় থাকবে, কি অবস্থায় থাকবে। পরে বুঝাইতে তারা বুঝতেছে না। পরে আমি বললাম যে আমি হচ্ছে গেলেই তো ওখানে 7 দিন থাকলে আমাকে ভর্তি করে নেবে না। তখন হচ্ছে বলতেছে যে ঠিক আছে, এটাই তো শেষ চিকিৎসা, মানে শেষ এটাই খেলা আর কি, এরকম করে বলতেছি। এরপরে আর না। আমি বললাম যদি টিকি তাহলে ভর্তি করে দিবে। টেকে, মানে যখন আমার বাবা মা বুঝতে পারলো যে এখানে টেকাটা অনেক টাফ, আর হচ্ছে এখানে টিকতে পারবে না, তো ওই জন্য শেষ আমাকে একটা সুযোগ দিল যে এটাই শেষ, আর খেলাধুলা করার জন্য। আমিও এগ্রি করলাম যে ঠিক আছে, আমি আর খেলাধুলা করব না। পরে হচ্ছে আমি 7 দিনের ক্যাম্পে আমি মোটামুটি ভালো করছি। পরে আসার পর তো আবার পড়াশোনার দিকে বাবা মা বলতেছে এদিকে ফোকাস দিই, কিন্তু আমি তো রেজাল্টের অপেক্ষায় আছি যে কবে আমার রেজাল্ট হবে, আমি কবে যাব। এই 7 দিনের ক্যাম্পেইং এ কি করতে হলো আপনাকে? 7 দিনে হচ্ছে মাঠ পরীক্ষা ছিল, আমাদের খেলাধুলার বিভিন্ন হচ্ছে
ইয়া থাকে, শিডিউল থাকে, স্যাররা আমাদের সেই শিডিউলগুলো দেখে, সেখান থেকে জাজ করে যে স্কিল দেখে, তারপর হচ্ছে ফিটনেস দেখে, তার হচ্ছে আগ্রহ কতটুকু, তার হচ্ছে ডিসিপ্লিন কিরকম, আবার পড়াশোনার জন্য হচ্ছে একটা আমাদের পরীক্ষা হয়, সেখানে আবার আমাদের হচ্ছে শারীরিক কিছু হচ্ছে ইয়া থাকে, পরীক্ষা থেকে সেগুলান, ওয়েট মাপ, অনেক কিছু থাকে, সেগুলান হচ্ছে দেখার পরে ডিসাইড করে 7 দিনে দেখে ফুল যে সে একটা প্লেয়ার হওয়ার সে উপযোগী কিনা, সে কতটুকু খেলতে চায়, আগ্রহটা দেখে যে সে একটা প্রত্যন্ত এলাকা থেকে বা যে কোনো একটা একাডেমি থেকে আসার পর আমাদের এই যে বিকেএসপি কে দেখে সে কি মানে কি ফিল করতেছে, এখানেই শেষ নেই, তার আরো ইচ্ছা আছে সে খেলবে, তো অনেক কিছু জাজ করে আর কি। সেই তারপরেই 7 দিন কি থাকা খাওয়ার দায়িত্বটা তাদের উপরে ছিল? হ্যাঁ। আচ্ছা, সম্পূর্ণ ওখানে থেকে জি 7 দিনের একটা ট্রায়ালের পর আপনি আবার চলে আসলেন। হ্যাঁ। কতদিন পর রেজাল্ট হলো? 15-20 দিন পর হচ্ছে রেজাল্ট আসে। আসার পরে তো আমি আলহামদুলিল্লাহ চান্স পাই। বাসায় যখন বলি তো ওরা বলছিল যে চান্স না পাইলে আমার খেলাধুলা বন্ধ। আমি বলছি যদি চান্স পাই তাহলে ভর্তি করায় দিতে হবে। তখন হচ্ছে ভর্তি করে দেবে না। তখন হচ্ছে বলতেছে যে না, তোমাকে ভর্তি করা যাবে না। তখন আমাদের ইউনো স্যার হচ্ছে আমাদের মেয়র স্যার জানলো যে আমি বিকেএসপিতে চান্স পাইছি আমাদের এলাকায়, তখন ওনারা অনেক খুশি, আমাকে হচ্ছে ডেকে নিল, আমার সাথে কথা বললো। আমার নানা তো একদম মানে নাচতে নাচতে আমাকে নিয়ে যাওয়ার অবস্থা, অনেক আনন্দ। তো আমার নানা আমাকে সাথে করে নিয়ে গেল, ওখানে গিয়ে আমার নানাকে বুঝালো যে দেখেন আমাদের রংপুরের মধ্যে প্রথম মেয়ে, আমাদের পীরগঞ্জের মধ্যে তো কেউ নাই, তো যেহেতু হচ্ছে চান্স পাইছে আপনারা ভর্তি করে দেন, আর হচ্ছে ভর্তি করালে ওর ভবিষ্যৎ ভালো হবে। আমার নানা এটা সুন্দরভাবে বুঝছে, মানে বোঝার পরে এসে বাসায় বলছে, কিন্তু বাসায় মানতেছে না। পরে হচ্ছে এখন কি করা যায়, আমাদের ওখানে হচ্ছে বাল্যবিবাহ প্রচুর হয়, তো এটা দেখতাম। তো মাঝে মাঝে হচ্ছে আমরা হচ্ছে ভলান্টিয়ার থাকতাম, তো অনেক জায়গায় আমরা ফোন দিয়ে বলে দিতাম, আমাদের স্কুলে হচ্ছে ক্যাম্পিং করাইতো। তো আমার না ওইটা মনে ছিল যে হচ্ছে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, এই যে একটা প্রবণতা আছে। তো এটা আমি হচ্ছে বাসায় বলছি যে আমাকে যদি এখানে ভর্তি করে না দেওয়া হয়, 7 দিন ওখানে আমি থাকছি খাইছি, তো আমাকে ভর্তি না করে দিলে তোমাদের হচ্ছে ধরে নিয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং। আপনি কোন বিষয়ে চান্স পেলেন সেখানে? ফুটবলে। ফুটবলে, আচ্ছা। বিষয়বস্তুটা নির্ধারণ করলেন কিভাবে? ট্রায়াথলেটে। ট্রায়াথলেট না, আপনি ফুটবলে ভর্তি হলেন সম্ভবত বিকেএসপিতে? আমি আগে থেকেই বিকেএসপিতে ভর্তি হওয়ার আগে থেকে ফুটবল খেলতাম। বঙ্গমাতা ফজলাতুন গোল্ড কাপ টুর্নামেন্ট একটা প্রাইমারি স্কুলের খেলা হতো, তো সেখানে হচ্ছে প্রাইমারি স্কুল হয়ে খেলতাম। আমি হচ্ছে কেজি স্কুলে পড়তাম, কিন্তু হচ্ছে একদিন হচ্ছে আমাদের ভ্যান নষ্ট হয়ে যায়, তো দেখি যে একটা মাঠে খেলাধুলা হচ্ছে জাহাঙ্গীরবাদ স্কুলে, তো ওখানে দেখার পর আমি দাঁড়ায় যাই। আমি যেহেতু খেলাধুলা একটু পছন্দ করি, তো ওখানে আমি যে দাঁড়িয়ে পছন্দ বলছেন, আপনি যত সংগ্রাম করে খেলাধুলা করছিলেন তখনকার সময় যে আমার একটু ভালো লাগে, একটু টান, তো ওই জায়গায় দেখি মেয়েরা খেলতেছে, তারপর আমি একটু হচ্ছে দাঁড়াই, মানে সকাল 9টার দিকে আমি দাঁড়াইছি, সেখান থেকে 4টা বেজে গেছে আমি জানি না। পরে দেখি যে আমার ভ্যান নিয়ে আসতেছে, পরে আমি ভ্যানে উঠে আবার বাসায় চলে গেছি। তখন থেকে আমার মনে হলো যে এটা স্কুলে হয়, আমি আর কেজি স্কুলে তো পড়বো না, আমি প্রাইমারিতে ভর্তি হবো। পরে আমাকে প্রাইমারিতে ভর্তি করে দিচ্ছিল না বাসা থেকে। পরে আমি হচ্ছে যাই না, মানে স্কুল থেকে কেজি স্কুল থেকে আবার ব্যাগ নিয়ে চলে আসতাম প্রাইমারি স্কুলে। এরকম করে কেজি স্কুলেতে আমি পরীক্ষা দিই না, আমার হচ্ছে রেজাল্ট ভালো হয় না, তারপর হচ্ছে ক্লাসে আমি উপস্থিত থাকি না, আমি কই যাই, আমার টিচাররাও খোঁজাখুঁজি করে, আমার বাবা মাও খোঁজাখুঁজি, আমরা পাই না। তো কই যাই এখন হচ্ছে খুঁজে বের করতেছে, ওরা পাচ্ছে না আমাকে। আমি বলছি আমি কেজিতে যাই, বাসায় বললে কই ছিল, আর কেজিতে স্যাররা বললো আমি অসুস্থ ছিলাম। মানে দুইজনই হচ্ছে মানে আমার ফ্যামিলি খুঁজতো যে ওর রেজাল্ট খারাপ হলো কেন, আরো খারাপ হচ্ছে, আর স্যাররা বলতেছে ও এত অসুস্থ কেন থাকে। পরে আমাদের বাসায় গেছে, আমি হচ্ছে সেদিন খেলা দেখতে গেছি, আমার স্যার গেছে বাসায়, দেখে হচ্ছে আমি নাই। পরে হচ্ছে পরের দিন আমি আসছি, আমার ফ্যামিলিও আমাকে বলে নেই যে আমার টিচার আসছে। আমি সেদিন কেজিতে গেছি, পরের দিন কেজিতে যাওয়ার পরে স্যার বলতেছে তুমি খুব অসুস্থ ছিলে তাই না? জি স্যার, আমি খুব অসুস্থ ছিলাম। বলতেছে ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাবা আসো তুমি একটু প্রিন্সিপাল স্যারের রুমে আসো। আসার পর সব স্যার ম্যামের সামনে বলতেছে যে
এর মতো কি দুষ্ট আছে কেউ? হুম, হুম, হুম। এই যে আমাদের যতগুলো হচ্ছে ছেলে মেয়ে আছে বলতেছে কেন ও তো অনেক ভালো মেয়ে, ওর কি দুষ্টমি করছে, কার কি আবার করছে, একটু কেজি স্কুলেতে হয় একটু দুষ্টমি বেশি, মারামারি এগুলো নিয়ে একটু হয়, একটু ছোটাছুটি থাকে। তো বলতেছে কার কোনো সমস্যা করছে কিনা, টিফিন বক্স ভাঙা এইগুলান টাইপের একটু হয়। তো বলতেছে না ওগুলান না, ওর গল্পটা একটু ভিন্ন। আচ্ছা, বলতেছে যে ও তো আমাদের চোখেও ফাঁকি দিচ্ছে, ওর বাবা মার চোখেও ফাঁকি দিচ্ছে। বলতেছে আমি তো বুঝে গেছি যে আমার কি বিষয় বলা হচ্ছে? বিষয়টা কি। আমি বলতেছি স্যার বলিয়েন না স্যার, বলিয়েন না স্যার। আমার প্রিন্সিপাল স্যার অনেক পছন্দ করতো। আচ্ছা, পরে হচ্ছে বলতেছে যে এ হচ্ছে আমাদের কেজিতে আসে না, এ বলে অসুস্থ, বাসায় বলে যে সে কেজিতে যায়। এখন এর রেজাল্ট খারাপ হয়, ফ্যামিলি থেকে আমাদের চাপ দিছে, আমরা দেখতে গেছি যে ও মানে কি অসুস্থ। আচ্ছা, তো যাই দেখি সে বাসায় নেই, সে নাকি কেজিতে। তো গেল কোথায়? পরে আমরা দেখছি যে ও খেলাধুলার ওখানে গিয়ে ওখানে খেলতেছে। আচ্ছা। তারপর হচ্ছে সবাই অনেক হাসাহাসি করতেছে যে এই তো সেই চালাক, কেমনে এগুলা না হচ্ছে ম্যানেজ করছে বাসায়। আমি তখন মানে এটা আসলে আমার মানে হয়ে গেছে যে খেলার জন্য আমি ইয়া করছি আর কি, মানে বলতে বাধ্য হয়েছি। খেলার প্রতি আগ্রহটা আপনার এতটাই আগ্রহের ছিল। কারণে আমি এটা বলছি। আচ্ছা, তারপর হচ্ছে আমার স্যাররা সেদিন অনেক আমাকে নিয়ে মজা নিল, আমার মনটা একদম ভেঙে গেল যে আমি পড়বই না এখানে। তারপরে 1 বছরের মতো ছিলাম, ক্লাস 3 থেকে 4-এ উঠলাম। তারপরে হচ্ছে আমি ক্লাস 5-এ আমি আর এখানে পড়বো না। আচ্ছা। একটু বড় হয়েছি, একটু সবাই বলে যে আজকেও চুরি করে যাবে নাকি, এরকম করে বলতো যে পালিয়ে যাবে, এরকম করে বলতো, একটু লজ্জা লাগতো। পরে আমি ভাবলাম যে না আমি আর হচ্ছে কেজিতে পড়বো না, আমি প্রাইমারিতে পড়বো। একদম ডিসিশন নিলাম যে আমি প্রাইমারিতে পড়বো। তার মানে ফুটবলের প্রতি ভালোবাসাটার জন্য আপনি আসলে ধীরে ধীরে বিকেএসপিতে আসার পরে ফুটবলকে হ্যাঁ। আপনি মূল বিষয় হিসেবে গ্রহণ করলেন। আমরা যদি প্রিমিয়ার লিগ পর্যায়ে ফুটবল খেলার অভিজ্ঞতা সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই, এটা আপনাকে কতখানি অ্যাথলেট হিসেবে পরিণত করেছিল? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের, আমি মনে করি আমরা মনে করি যারা প্লেয়ার ফুটবলের, সব থেকে আমাদের মেয়েদের জন্য বড় সুযোগের একটা জায়গা। এখনো মানে খেলা চলতেছে প্রিমিয়ার লিগ, আসলে আমি এখনো দেখতে যেতে পারিনি, আমি যাব, আমার ভালো লাগে, কিন্তু হচ্ছে ইনজুরির কারণে আমি এটাতে এখন আর যাই না। আচ্ছা, ফুটবলটা হচ্ছে মানে আমরা যেহেতু আমাদের বিকেএসপিতে বেসিক শেখায়, তারপর হচ্ছে কিভাবে খেলতে হবে এটা শেখায়। তো প্রিমিয়ার লিগটা হচ্ছে আমাদের, আমরা যে বিকেএসপিতে এতদিন ছিলাম বা আমাদের যে একটা দীর্ঘমেয়াদী একটা হচ্ছে প্রশিক্ষণ থাকে, সেটারই আমরা মনে করি যে প্রতিফলন বা ওখানে দেখানোর একটা প্ল্যাটফর্ম আমি মনে করি। আচ্ছা। এই যে গ্রামের গেছো মেয়েটা যে চঞ্চলতা করতে পছন্দ করে, পুকুরে ঝাঁপ দিতে পছন্দ করে, অনেক কিছুই করে, কিন্তু সেই মেয়েটা এরকম একটা ডিসিপ্লিন লাইফে এসে আসলে সেটার সাথে অ্যাডজাস্ট করতে কোনো সমস্যা হচ্ছিল না? আমার অনেক ভালো লাগতো যে মানে খেলতে তো পারতাম, প্রথমত খেলে আসলে তো আমরা হচ্ছে ক্লান্ত হয়ে যাই, তো তারপরে তো ঘুম, টাইম টু টাইম খাবার, পড়াশোনা সব মিলাই একটু হচ্ছে কষ্ট হইতো যে সকালে মাঠ করে এসে দ্রুত মানে শাওয়ার নিয়ে তারপর হচ্ছে ডাইনিং টেবিলে এসে খাবারটা সম্পূর্ণ শেষ করা। আচ্ছা। এটা একটু কষ্টকর ছিল যে 3টা রুটি, আবার হচ্ছে আমাদের যে খাবারগুলো থাকে সব শেষ করতে হয়, টিফেটা পুরা থাকে, তারা আবার দেখে প্রপার খাইলাম কিনা, সবজি খাইলাম কিনা, এই যে একটা ইয়া থাকে। তো এটা একটু খাবারটা নিয়ে একটু প্রবলেম ছিল যে সম্পূর্ণ খাবারটা শেষ করা। আর তাছাড়া সব রুটিন মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগছে, যে ডিসিপ্লিনটা আমি মনে করি যখন আমি দেখছি যে হচ্ছে লাইন ধরে যাতায়াত করে অনেক সুন্দর, এটা ক্যাডেট স্কুল, তো তখন আমার ওই যে আগের স্বপ্ন ক্যাডেটে পড়বো, তো এর কারণে এই জায়গাটা আমার খুব ভালো লাগতো। দারুণ। তো আপনি বলছিলেন যে বিকেএসপি এবার দেখা হয়নি বা যাওয়া হচ্ছে না ইনজুরির কারণে, ইনজুরিটা কখন হলো? না, এটা আসলে ফুটবল এখন আমাদের প্রিমিয়ার লিগ মেয়েদের খেলা চলতেছে, সেটার কথা বলছি। আচ্ছা, আর হচ্ছে ফুটবলে তো একটা হচ্ছে ইনজুরি কখন হয়ে যাবে সেইটার কারণে আচ্ছা। হচ্ছে এই লিগে অ্যাটেন্ড করা, বা আমি এখন আর ফুটবল খেলতে যাচ্ছি না, এই জন্য এই কথা। ইনজুরির আশঙ্কার জন্য, জি। মানে এরকম কোনো ইনজুরি হতে পারে সেই আশঙ্কা থেকে? হ্যাঁ, এই জন্য আচ্ছা, আপনি বিকেএসপিতে থেকেই তো আপনি এসএসসি কমপ্লিট করলেন? জি। এইচএসসিও দুটোই কমপ্লিট হলো? জিএসসি, এসএসসি, এসএসসি। হ্যাঁ, আপনি বলছিলেন যে খেলার প্রতি আপনার আগ্রহটা এতই বেশি ছিল যে পড়াশোনায় খুব একটা মনোনিবেশ করা যেত না। বিকেএসপিতে এসে কি সেটা করা গেল? মানে হ্যাঁ। সেটা কি ডিসিপ্লিন লাইফের জন্য কিনা? জি, জি, জি। একটু শুনি সেটা কেমন ছিল, কি করলেন, কিভাবে নিজেকে গুছালেন?
সেটা হচ্ছে সকালে হচ্ছে মাঠ করে আমাদের হচ্ছে থাকে আচ্ছা। সপ্তাহে 3 দিন। তো সকালে খেলতে যেতাম, তো ভালো লাগার জায়গাটা যেহেতু আছে তো এখানে মানিয়ে নেওয়া যায়। তারপর আবার বিকেলে আবার খেলতে পাই, এই যে 2টার সময় বাসায় আগে একবারও খেলতে পারতাম না, সেখানে 2বার হচ্ছে মাঠে যাচ্ছি, খেলতেছি, বল অনেক সুন্দর সুন্দর বল। আগে তো বল একটা বলে সবাই মিলে টানাটানি করতাম, এখানে অনেকগুলো বল থাকে, সেই বলগুলো নিয়ে যাচ্ছি। টার্ফের মাঠ মানে সুন্দর একটা জায়গা, ডিসিপ্লিন, মানে সবকিছু শুধু মুগ্ধ করতো। মানে এমন একটা জাল ওখানে যে মানে কোনটা কি মানে খুঁজে পারতাম না, মানে দেখে অন্যরকম একটা ফিল হতো যে এত সুন্দর, মানে ভালো লাগাটা এত কাজ করছে। যারা খেলাধুলা করে তারা ওই জায়গাটাকে এত ভালোবাসবে সেটা বলার বাইরে। মনের মতো করে সবগুলো কাজ করছেন, অনেকটা প্রদীপটা জ্বলে ওঠার মতো, কিন্তু প্রদীপের নিচে অন্ধকার থাকে। জি। তেমনি আসলে পরিবার থেকে আপনি একদমই এই সময়টায় সাপোর্ট পাচ্ছিলেন না। মানুষ যখন একটা বিষয়ে নিজেকে প্রমাণ করতে 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 যখন বিফল হয়, তখন যেটা করে যে নিজের মুখটা লুকিয়ে ফেলে। আপনিও তেমনটা করেছিলেন, আপনি আপনার আত্মীয়ের বাসায় গিয়ে থাকতেন, বাড়িতে যেতেন না। এই গল্পগুলো একটু শুনি। প্রথমত মানে এটার হতো কি, ছুটির সময় আমি যখন বিকেএসপিতে ভর্তির সময় আমার চুল অনেক বড় ছিল। তো ফুটবল খেলতে একটু সমস্যা হয়, চুলের বেনিটা অনেক বড় হয়ে যায়। তো এই কারণে হচ্ছে আমার চুলটা হচ্ছে কেটে দেয়, মানে একদম আমাকে- ছোট করে ফেলেছিলেন। হ্যাঁ, একদম বয় কাট ছিল। তো ওই আচ্ছা। বয় কাটে ওই গ্রামে আসলে ওইভাবে সবাই মেনে নিতে পারতো না। আর আমার ভাই বোনরা সবাই একটু মানে দেখতাম যে ওরা পছন্দ করে না। তো আমি ভাবলাম যে বাসা যাব না, কারণ আমার নিজেরও খারাপ লাগে যে আমি গিয়ে ফ্যামিলির মানুষদেরকে অনেক কথা শুনতে হয়। এই কারণে আমি কি হচ্ছে ধরনের কথা শুনতে হতো? এই যে ছেলে মেয়ে হয়ে ছেলেদের মতো চুল কাটছে, যে হচ্ছে আবার মাঠে গেলে হচ্ছে প্র্যাকটিস করলে ছেলেদের সাথে খেলে, মানে যে যারা আমার আঙ্কেল ছিল তারা এখন ছেলে হয়েছে, তারা হচ্ছে আমার মানে একটা বাধা হয়েছে, মানে ওদের সাথে কেন আমি মিশবো, বা হচ্ছে আমি তো বড় হয়েছি, মেয়েদের মতো করে থাকবো, তো সেই জায়গাটা না। তো এই জন্য আর কি আমার মা বাবাকে অনেক ধরনের কথা আসলে বলতো। প্রত্যেকটা সফলতা, আমি বলবো শুধু সফলতা না, প্রত্যেকটা প্রফেশনের পেছনেই ছোট ছোট কিছু স্যাক্রিফাইস থাকে, সংগ্রাম। মানে আজকে যেমন আমরা জানতে পারলাম যে আপনি যেটি বলছিলেন যে ফুটবল খেলার ক্ষেত্রে আসলে খুব বেশি লম্বা চুল, একটু লম্বা বেনি হয়ে যায়, একটা অসুবিধা, সেটার না, জন্য আমার তো একটু আপনাকে- অনেক বড় ছিল, হ্যাঁ, মানে সেটা কোমর স্বাভাবিকভাবে থেকে থাকতেই আরো পারে। অনেকটা দূরে, মানে কিন্তু এই সেটার জন্য পর্যন্ত এই যে আমার আপনার চুল চুলটা ছিল। কেটে ফেলা, বয়কাট করে ফেলা, এটা তো এক ধরনের স্যাক্রিফাইস, একদম, রাইট? একদম। সো সুতরাং সেই জায়গা থেকেই বলছিলাম যে আসলে প্রত্যেকটা প্রফেশনের পেছনেই এরকম অজানা অনেক রকম স্যাক্রিফাইস থাকে। আমি একটু জানতে চাই যে এই যে চুলটা কেটে ফেলা, এটা তো আসলে সমাজ থেকে তো একটা দৃষ্টিকটু মনোভাব তো সেটা তো থাকবেই বা আছে, বিশেষ করে গ্রামাঞ্চলে। বাবা মা কি বলতেন, তারা কি সাপোর্ট করছিলেন? এবং এটা তো আসলে আপনার আপনার জন্য একটা মেন্টাল ট্রমা আমি বলবো, নিজেকে অ্যাডজাস্ট করা। আপনারও তো নিশ্চয়ই ভালো লাগা থেকে আপনার সেই চুলটা সেই রকম ছিল, হ্যাঁ। কিন্তু আপনি এটা কেটে ফেললেন আপনার আরেকটা ভালোবাসার জায়গা, হ্যাঁ। আপনার প্রফেশনের জায়গা থেকে। আপনারও সময় লাগছিল সেই জায়গাতে নিজেকে অ্যাডজাস্ট করতে। জি। বাবা মার সাপোর্টটা কেমন ছিল তখন? প্রথমত হচ্ছে আমার নানার সাপোর্ট ছিল। প্রথমত আমি নানার বাসায় গিয়ে চুল কাটছি, আচ্ছা। বা আমার বাবার বাসায় না। আমি নানাকে বললাম যে না, আমি বিকেএসপিতে ভর্তি হওয়ার পর 3 মাস পর আমাদের ছুটি হয়, তো সেই ছুটিতে আসলাম। আসার পরে হচ্ছে নানাকে বললাম যে এই চুল নিয়ে হচ্ছে বেনি করে যেতে হয়, মানে কলেজ টাইমে আর কি। আমরা যখন হচ্ছে কলেজে যাই তখন হচ্ছে আমাদের বেনি করে যেতে হয়। তো আমার চুল অনেক যেহেতু বেশি, তো ওখানে চুল শুকানোর সময় থাকে না। তারপর আবার হচ্ছে বেনি করে দেওয়ার মতো লোক থাকে না, সবাই সবারটা নিয়ে ব্যস্ত, আর সবাই আর কি নিজেরটা নিয়ে ওখানে ব্যস্ত থাকতে হয়। পরে বললাম, নানা বললাম যে আমি চুলটা একটু ছোট করবো, বললো যে আমার মতোই করে ফেল। তখন আমি বললাম যে না, এত বড় চুল। নানা বলছে- কিন্তু ভীষণ আধুনিক মানসিকতার মানুষ হ্যাঁ, ছিলেন। আমার নানা অনেক মানে বলবো যে অনেক রোমান্টিক, অনেক হচ্ছে সে অন্যরকম আর কি, মানে অনেক পুরাতন লোক হলেও সে অনেক মডার্ন আর কি দারুণ, দারুণ। ছিল। তখন বললো যে হচ্ছে চুলগুলো কেটে ফেলে আমার মতো কর, তাহলে বাসা থেকেও আর তোর বিয়ের কথা বলবে না, তো কেউ বিয়ে করবে না, আর হচ্ছে কোনো দিকে কোনো সমস্যা থাকবে না, আর খেলতেও তোর কোনো সমস্যা হবে না, ওখানে গিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা। পরে হচ্ছে চুল কেটে ফেলে বাসায় আসলাম যখন, আমার বাবা মা প্রথমেই বাসা থেকে বের করে দিবে যে যার বাসায় চুল কাটা হয়েছে তার বাসায় যাও, আর আমাকে রাখবে না। এরকম করে আমার বাবা বললো যে যে চুল কাটছে তার বাসায় যাও, আমার বাসায় তোমার জায়গা নেই। আর আম্মু বলতেছে নানাকে ফোন করে যে
তোমার কারণে মেয়েটার সব শেষ। আবার যখন এই চুল যখন একটু কেটে দিছে তখন একটু মানে মেয়েদের যে চাল চলনটা ছিল তখন একটু শার্ট প্যান্ট পরলে একটু ছেলেদের মতো লাগতো। তো এরকম যখন একটু লাগতো তখন আমি খেলতে যাইতাম, আমি আমার মতো খেলতে যাইতাম। তখন ওই যে গ্রামের আশপাশের মানুষ দেখতো, দেখার কারণে হচ্ছে বলতো এই যে মেয়েটা কি ছিল, কত বড় চুল ছিল, আজকে হচ্ছে সে ছেলেদের মতো হয়ে গেছে খেলাধুলার কারণে। এই যে বলতো তখন হচ্ছে সেই জায়গা থেকে কি গ্রামে যাওয়া একটু কমিয়ে দিলেন? এই বাসায় যখন এই আম্মুকে বেশি প্রেসার দিত, মানে আম্মু এটা কম মেনে নিতে পারতো, বলতো যে আপনি নামাজ পড়েন, আপনার হচ্ছে মেয়ে এরকম ছেলেদের পোশাক পরে ছেলেদের মতো চুল কাটছে, এই যে বিষয়গুলো তখন দেখতাম আম্মুর খুব কষ্ট হতো যে হচ্ছে মানুষের কথাগুলো আসলে মেনে নিতে পারতো। এখান থেকে একটা জিনিস উপলব্ধি করা যাচ্ছে সাকি, যে পরিবারের মানুষগুলো যে বিভিন্ন রকম প্রেসার দেয় তাদেরও একটা সাবটেক্সট থাকে, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই। সেটি তো আমি আসলে বলছিলাম যে সমাজ ব্যবস্থাও তো আসলে একটা, যেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না, বিশেষ করে আমাদের পরিবার এড়িয়ে যেতে পারে না, আর সেই প্রেশারটাই আলটিমেটলি আসলে সন্তানদের উপর আসে। তো যেটি বলছিলেন যে বাবা মার উপর একটা প্রেশার আসলো, সেই জায়গা থেকে একটু যাতায়াতটা কম হয়ে গেল। তো এসএসসি এইচএসসি পাশ করার পর আপনি আবার সোশ্যাল মিডিয়া দেখতেন মনে হয়, বেশ সোশ্যাল মিডিয়া আপনি অ্যাক্টিভ ছিলেন এবং সেখানে আপনি বিভিন্ন আয়রনম্যানদের ভিডিও আপনি মনে হয় দেখতেন। সেখান থেকে কি আসলে ট্রায়াথলেট হবার চিন্তা ভাবনাটা আসলো কিনা একটু জানতে চাই। আমি হচ্ছে ঢাকায় আসছি কোচিং করার জন্য আমার ভাইয়ের বাসায়। তো কত সালে? 23 সালে, মানে এইচএসসি এর পরে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে ভাই ভাবি এখানে থাকে, ফুফাতো ভাই ভাবি। তো হচ্ছে ভাই অফিস করে আর ভাবি হচ্ছে বাসায় একা থাকে, বোরিং সময় লাগে। আমি বাসায় গেছি, আমি ওখানে বাসায় গিয়ে ওইভাবে মানিয়ে নিতে পারতেছি না, ডিসিপ্লিন নাই, তারপর খেলতে পারতেছি না, এই যে একটা বিষয়। তখন বলতেছে যে বাসা থেকে তখন বলতেছে যে বিয়ে শাদী দেওয়া হবে, এইচএসসি দেওয়া হয়েছে, তো একটু বড় হয়েছে, গ্রামে তো বড়, বেশি বড় হয়ে গেছি, হ্যাঁ খুব বড় হয়ে গেছি। তো বলতেছে তখন আমার ফুফাতো ভাই বললো, ফোন করে বললো যে ওকে আমাদের বাসায় একটু পাঠায় দাও, আমার ওয়াইফ একা থাকতে পারতেছে না, ও কয়েকদিন এসে আমাদের বাসায় ঘুরে যায়। এই ঘুরে যাওয়ার কথা বলে ওই যে আসলাম, আর যাওয়া হলো না। তারপর হচ্ছে এখানে আসার পরে আমি তখন বললাম যে এখানে কোচিং করবো। আপু আবার বলতেছে যে তুমি এখানে কোচিং করো, তুমি ইউনিভার্সিটিতে পড়াশোনা। আমাকে আরেকটু স্বপ্নটা একটু বড় করে দেখালো যে এসএসসির পরে ইউনিভার্সিটিতে পড়তে হবে, ঢাকা ইউনিভার্সিটি আছে, আরো অন্য ইউনিভার্সিটি আছে, এগুলোর কথা বললো। তখন আমি আরেকটু মানে আরেকটু স্বপ্ন দেখা শুরু করলাম যে খেলাধুলা করছি, এখন একটু পড়াশোনাটা করি। এই যে তারপর কোচিং এ ভর্তি করে দিল, কোচিং করতেছিলাম। তারপর হচ্ছে আমাদের আগে যে লাকড়ি অফিসার ছিল, এখন হচ্ছে ঢাকায় প্রমোশন ওনার হয়েছে, উনি ফেরদৌস আলম স্যার। স্যার আমাকে ফোন দিয়ে বলতেছে মারিয়া তুমি কই? আমি বললাম স্যার আমি তো ঢাকায়। বলতেছে কি খবর, খেলাধুলার কি অবস্থা? আমি স্যার খেলাধুলা নাই, এখন পড়াশোনা করবো, ভালো হয়ে গেছি। তখন স্যার হাসাহাসি করলো যে তাই? এটা কি শুধু মজা করে বলেছিলেন ভালো হয়ে গেছে? হ্যাঁ, মানে তখন কি করব, ফুটবল লিগ নাই, সবাই যেমন বলে যে সবাই যেটা বলে আর কি, যে আর খেলাধুলা করবো না, ভালো হয়ে গেছি, এখন পড়াশোনা করব। তখন স্যার বলতেছে যে ম্যারাথন আছে, ম্যারাথন খেলতে হবে। আমি বললাম স্যার এটা কি? বলতেছে যে এটা হচ্ছে 21 কিলো দৌড়ায় হচ্ছে 7.5 কিলো, তারপর 42 কিলো। আমি স্যারকে বলতেছি স্যার এত কেমনে দৌড়ায় মানুষ, আমরা 90 মিনিট খেলতে আমাদের জান বেড়ে যায়, এরকম করে বলতেছে যে এটা অনেক সুন্দর ইভেন্ট, এটা অ্যাডভেঞ্চার, অনেক ভালো লাগবে। তারপর বলতেছে যে আসো আমাদের সাথে প্র্যাকটিস করো, ভালো লাগবে। পরে আমি প্র্যাকটিস করতে গেলাম। তো প্রথম 3 কিলো দিতে আমার খুব কষ্ট হয়েছে, মানে 90 মিনিট খেলছি এটা কিছু মনে হয় না, কারণ এখানে কাউন্ট করা হয়নি যে কিলো। যখন বলতো যে 1 কিলো 2 কিলো 3 কিলো, আবার এখানে তো লম্বা একটা রোড, হাতিঝিলে যেহেতু, তো অনেক বড় একটা চক্কর, মনে হয় অনেক দূর যেতে হয়। তো প্রথম 3.5 কিলোর মতো আমি গেছি, পরে আমার কাছে খুব কষ্ট মনে হয়েছে, বলে স্যার আমি এটা করবো না। বলতেছে যে এটা করো, এটা ভালো লাগবে, তুমি এটা করো, তুমি মোটাও একটু হয়ে গেছো কিন্তু মারিয়া, তোমাকে দেখতে কিন্তু আর প্লেয়ার লাগতেছে না। এই যে স্যার বললো প্লেয়ার লাগতেছে না, তখনই আমার মনে হলো যে না, আমার ফিটনেসটা একটু ঠিক করতে হবে। তারপর ওখানে সালাম স্যার ছিল, সালাম স্যার সহ আমরা এক্সারসাইজ করতাম, উনি ডক্টর। তারপর হচ্ছে
স্যারের সাথে কথা হয়, কথায় কথায় আমি বলে ফেলি যে আমি বিকেএসপি স্টুডেন্ট, আমার সব ডাটা জানলো। তারপর আমি বললাম যে আমি হচ্ছে কোচেস লাইসেন্স করছি, গ্রাফশুট করছি, সি লাইসেন্স করছি, রেফারি লাইসেন্স। বলছে যে তুমি প্লেয়ার থাকা অবস্থায় এগুলো করে ফেলছো? আমি বলছি জি স্যার, আমি এগুলো করে ফেলছি, আচ্ছা। আমার ইচ্ছা ছিল আমি কোচ হবো, এই টাইপের আর কি বললাম। তখন বলতেছো আচ্ছা তাহলে বললো যে তুমি আমাদেরকেই শেখাও। তখন আমি বললাম যে না স্যার, এখন শেখাবো না, এখন আমি তো দৌড়াইতে পারি না, 21 কিলো দৌড়াইতে পারি না। তখন বললো যে তুমি শিখবো, পরে আরো অন্যান্য যারা রানিং কমিটি আছে, মশুর ভাই, ওনারা হচ্ছে একটা গ্রুপ আছে স্যার, তো ওখানে গিয়ে আমি হচ্ছে রান শুরু করি। ওদের সাথে এক্সারসাইজ করতে ভালো লাগলো, মানে একটা টিম হলো। যখন টিম হলো যে দেখতেছি যে আমার থেকে বয়সে বড় তারা দৌড়াচ্ছে, আচ্ছা। তাদের ফিটনেসও সেরকম না, কিভাবে দৌড়াচ্ছে, আর আমি প্লেয়ার, আমি যদি না দৌড়াতে পারি কেমন হয়। একদম। পরে ওনাদের সাথে হচ্ছে প্রথম আমি রওনা পার্ক থেকে 300 ফিট পর্যন্ত 24 কিলোমিটার যাই। আচ্ছা। যাওয়াটা অনেক টাফ ছিল, তারপরে দলের সাথে গেলে মানে যাওয়া যায় আর কি। সেটা কি প্রথম অভিজ্ঞতা ছিল? হ্যাঁ, এটাই সব থেকে বড় আমার হচ্ছে লং আচ্ছা। রান ছিল। তখন পর্যন্ত তো আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হননি? না। আচ্ছা। মারিয়া, আপনি দৌড় সাইক্লিং এ দক্ষ হলেও সাঁতারে আপনার একটু দুর্বলতা ছিল, কিন্তু তারপরেও আপনি ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন সবকিছু খেলেছেন, কিন্তু প্রস্তুতির জায়গাটা কেমন ছিল? এটা হচ্ছে তিনটা, যেহেতু আমার ইভেন্ট, তো তিনটার জন্য 3 রকম প্ল্যাটফর্ম দরকার হয়, যেমন জি। সুইমিং, সাইক্লিং, রানিং। তো আমার সাইকেলও ছিল না। তারপর হচ্ছে সালাম স্যার আমাকে সাইকেল কিনে দেয়। ওনার সাথে আর কি আমি শেয়ার করি যে আমি আয়রনম্যান হতে যাব বা এটা করতে চাই। তখন উনি হচ্ছে, সালাম স্যারটা মানে? আমি যাদের সাথে হচ্ছে প্র্যাকটিস করছিলাম, আমি হচ্ছে যাকে শেয়ার করছিলাম আমি বিকেএসপি স্টুডেন্ট, আচ্ছা। উনি আমার সাথে আমার এক্সারসাইজ দেখে যখন বিকেএসপি স্টুডেন্ট, আমি বিকেএসপি ক্রিকেট, ওনার একটু ভালো লাগা শুরু করলো যে একটা মেয়ে মানে একটু তখন প্লেয়ারদের সাথে। পৃষ্ঠপোষকতা করেছেন? হ্যাঁ, মানে যখন দেখলো যে বিকেএসপি স্টুডেন্ট, অন্যদের থেকে আমার ডিসিপ্লিনটা একটু আলাদা, মানে আমাকে দেখেই মনে হচ্ছে যে আমি প্লেয়ার। আর বিকেএসপি স্টুডেন্ট তো আগে ফুটবল প্লেয়ার ছিলাম, তো ওই যে ওই জায়গাটা থেকে একটু উনি সম্মান করছে যে ও তো মানে ওকে একটু হেল্প করলে ও মানে সামনে ভালো কিছু করবে। বাহ। এই জায়গাটা থেকে এই স্যারের সাথে একটা ভালো মানে ভাইয়া, আমাদের ফ্যামিলিগত একটা মানে মোটামুটি একটা ভালো আর কি সম্পর্ক জি, হয়। জি। আমরা স্যারের বাসায় যাইতাম, স্যার আমাদের বাসায় আসতো, মানে একটা ভালো একটা গুড উনি সাইকেল রিলেশন। কিনে দিলেন? হ্যাঁ, উনি সাইকেল কিনে দিয়েছে। তারপরে আপনি চর্চা শুরু করলেন? হ্যাঁ। তারপর সাঁতারের চর্চাটা কিভাবে হলো? সাঁতার স্যারই আমাকে নিয়ে গেছে আফতাবনগরে। আমি বলছি যে স্যার আমি আয়রনম্যান করব, তো এখানে তো সাইকেল হলো, রানিং পারি, সুইমিংটা তো স্যার আমি এখনো সেভাবে পারি না, বা গ্রাম অঞ্চলে যেটা আর কি হয় পুকুরে যা করছি সেটা। তো বলতেছে যে আফতাবনগরে একটা হচ্ছে জায়গা আছে, ওখানে মিজান ভাই আছে, আমি চিনি, ওখানে তুমি চাইলে যেতে পারো। পরে আমি বললাম, স্যার আপনি পরিচয় করে দিয়ে আসেন, পরে আমি আর ভাইয়া একসাথেই যাব। আচ্ছা। তখন বললো যে ঠিক আছে, সমস্যা নেই, তুমি কালকে তোমার ভাইকে নিয়ে আফতাবনগর যাও, আমি হচ্ছে গুলশান থেকে যাব। আচ্ছা। পরে হচ্ছে ওখানে গেলাম, যাওয়ার পরে ওনাদের সাথে পরিচয় হলাম, হওয়ার পরে ওনারা বলতেছে যে তুমি পারবা। আমার হাত দেখলো, যে বললো যে হ্যাঁ তুমি পানি ভালো টানতে পারবো, মানে পানি কাটতে পারবো, এটা আর কি বললো। তারপর বললো যে ঠিক আছে তুমি পারবা। পরে ওখানে 7 দিনের মতো মোটামুটি একটা আর কি শেপে আসছে, মানে সুইমিং যেভাবে করতে হয় আর কি। আচ্ছা। তো সেই 7 দিন ওখানে ওনাদের সাথে প্র্যাকটিস করলাম। শুধু সুইমিংটাই 2 বেলায় আমি হচ্ছে চর্চা করলাম ওখানে গিয়ে, যেহেতু আগে পুকুর ছিল না, ঢাকা শহরে কোথায় সুইমিং করব একটা বিষয়। তখন হচ্ছে জায়গা ছিল না, যখন জায়গা পড়ছি তখন আর ওই জায়গাটাকে ছাড়ি নাই। সকাল বিকাল ভাইয়ের সাথে যাইতাম, আঙ্কেল যখন ছিল মিজান আঙ্কেল, ওনার সাথে ইয়া করলাম। তারপরেও আরেকটু চর্চা করার জন্য ফেরদৌস আলম স্যার, উনি হচ্ছে সুইমিং অনেক ভালো দক্ষ, উনি অনেক লং সুইমিং করে, 21 কিলো আপনার হচ্ছে 80 কিলো পর্যন্ত উনি সুইমিং করে, মানে লং আর কি। উনি আসলে মানে প্লেয়ারদের আছে না, মানে মনে একটা হচ্ছে জায়গা করে দেয়, নিজে নিজেই খুঁজে নিতে হয়, মানে একটা ধাক্কা দিয়ে দেয়, খেলতে হবে, মানে যাইতে হবে, এই জায়গার স্যার ক্রিয়েট করে দেয়, মোটিভেট করে দেয়। তো ওই স্যার আমাদের সবসময় এভাবেই আর কি পুশ করতো। আচ্ছা। তো হচ্ছে স্যার বলতেছে যে হচ্ছে আমরা হচ্ছে গোলপুকুরে যাই পুরান ঢাকায়, তুমি ওখানে আসো, তোমার হচ্ছে পারমিশন নেই। পরে হচ্ছে আমার পারমিশন নিল না, আর পরে আমি হচ্ছে গেলাম। যাওয়ার পরে ওখানে স্যার কিছুটা কারেকশন করে দিল। তারপর স্যার অফিস থাকে, পরে আরেকজনের সাথে পরিচয় হলো, উনি হচ্ছে তৌফিক ভাই, উনিও ওনার জায়গাটা থেকে হেল্প করলো, মানে তারপরে এই 3 জন মিলায় আমার সুইমিংটা একটু মোটামুটি
বেটার করছে। আচ্ছা, তার মানে এর মধ্যে আর ইউনিভার্সিটিতে আপনার ভর্তি হওয়া হলো না? না, ফুল আমি ভাবছি যে অনেকেই দেখছি যে বিকেএসপিতে মানে খেলার জন্য এসএসসি পরীক্ষা দিচ্ছে না, এইচএসসি পরীক্ষা দিচ্ছে না। পরে আমি ভাবলাম যে যেহেতু আয়রনম্যান এটা হচ্ছে কোনো মেয়ে করে নেই, আমি যেহেতু প্রথমবারই হচ্ছে দেখে আমার ভালো লাগছে, তো আমি যদি প্রথমবারে গিয়ে ব্যর্থ হয়ে আসি তাহলে আর কোনো মেয়ে এখানে যাবে না বা ভয় পাবে। তো আমার ওই জায়গাটা ছিল যে আমি মেয়েদের জন্য হলেও একটা জায়গা ক্রিয়েট করব যাতে অন্য মেয়েরাও আসতে পারে। এই জায়গাটা থেকে আমি হচ্ছে আরো বেশি চেষ্টা করি যে না, আমরাও পারবো, মেয়েরাও পারবো। পরে হচ্ছে আমার সাইকেলিং আগে থেকেই অভ্যাস ছিল, এই কারণে আমার একটু সুবিধা হয়েছে। আচ্ছা, ফুটবলে যেমন হচ্ছে রান করছি, আবার এখানে এসে কিছু হাফ ম্যারাথন 7.5 কিলোমিটার দৌড়েছি, তো ম্যাক্সিমাম গুলাতেই হচ্ছে আপনার ফার্স্ট রানার আপ চ্যাম্পিয়ন, এগুলোতে আর একটু মানে আপনি কনফিডেন্স। আয়রনম্যানে যাবার আগে বিভিন্ন ম্যারাথনে আপনি অংশগ্রহণ করেছেন, ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন। জি, জি। সেখানেও নিশ্চয়ই আপনার ভালো অভিজ্ঞতা হয়েছে। জি, জি। সেগুলো কি আপনি সাকসেসফুলি শেষ করতে পেরেছিলেন? জি, জি। আচ্ছা, একটু শুনি আমরা। আপনি বঙ্গবন্ধু ম্যারাথনে গিয়েছেন, এছাড়াও এর বাইরে আর কোন কোন ম্যারাথনে অংশগ্রহণ করেছেন? এটা হচ্ছে সিলেটে একটা হিল ম্যারাথন হয়েছিল, তো সেখানে আমি গেছিলাম। ওখানে আমি হচ্ছে ফার্স্ট রানার আপ হই। এরপরে আসার পরে হাতিরঝিলে, তারপর পাবনায় আর অন্য জায়গায় যাই, তো সবগুলোতেই হচ্ছে ফার্স্ট রানার আপ চ্যাম্পিয়ন এগুলোতেই হই। মানে ঢাকা ইন্টারন্যাশনালটা দিয়ে আমার হচ্ছে শুরু হয় প্রথম 21 কিলো, তারপরে থেকে বিভিন্ন ম্যারাথনে আর কি যাওয়া। আয়রনম্যানে যোগ দেওয়ার আগে আপনি দেশের বাইরেও এরকম ফুল ম্যারাথন, হাফ ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন। আমরা একটু শুনতে চাই কি ছিল আপনার দেশের বাইরের অভিজ্ঞতা। এর আগে হচ্ছে আমার দেশের আয়রনম্যান খেলার আগে, আয়রনম্যান 70.3 খেলার আগে আমার কোনো দেশে যাওয়া হয়নি। আচ্ছা। তারপর হচ্ছে এই আয়রনম্যানের জন্যই প্রথম প্রস্তুতি আসলে বাইরে যাওয়ার জন্য। আচ্ছা, কিন্তু আয়রনম্যান 70.3 অংশ নেওয়ার স্বপ্নটিকে বাস্তব করতে আপনার কিছু কিছু বিষয় ত্যাগ করতে হয়েছে, কি ছিল সেগুলো? সেটা যেমন হচ্ছে আমার ফ্রেন্ডরা হচ্ছে ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছিল, সেটা। দ্বিতীয়ত হচ্ছে আমি ফ্যামিলির সাথে একদম যোগাযোগ বন্ধ করে দিছিলাম, একটু ফ্যামিলি থেকে দূরে ছিলাম, মানে আমি হচ্ছে হারায় গেছি এরকম আর কি তাদের কাছে ছিল, যে ও পড়াশোনা করবে, ও বাসায় যাবে না, একবারে অনার্স করার পর যাবে, এটা বলছে। এইদিকে আমি খেলাধুলার দিকে ইনভলভ হয়েছি, এটা আমার ফ্যামিলি জানে না। আমি যে হচ্ছে মালয়েশিয়াও গেছি, তারপরেও আমার ফ্যামিলি জানতো না। যখন হচ্ছে বিভিন্ন প্রচার আমার আসার মালয়েশিয়া পরে আপনি কেন গেলেন? আয়রনম্যান 70.3 খেলার জন্য। আচ্ছা। তখনও আমার ফ্যামিলি জানতো না। তারপর আমি আসার পরে যে আমার ফ্যামিলিকে বলবো যে আমি হচ্ছে খেলতে গেছিলাম, আমি হচ্ছে সেকেন্ড হয়ে আসছি, এটা বলার আমার সুযোগ ছিল না, কারণ আমি বাসায় বলছি যে আমি আর খেলবো না। দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে যখন আপনি খেলতে গেলেন, এই সুযোগটা কিভাবে আসলো এবং সেই পর্যন্ত গিয়ে আপনি কেমন ফলাফল করে আসলেন, পুরো জার্নিটা শুনি। আমার হচ্ছে আয়রনম্যান 70.3 যেহেতু হচ্ছে একটা কঠিন ইভেন্ট, তো এর আগে যারা ইভেন্ট করছে তাদের সাথে আমি কথা বলি, যোগাযোগ করি। যেমন ডক্টর সাকলান ভাইয়া, উনি আমার দেশি মানুষ। উনি হচ্ছে অনেক সুন্দর একটা মানুষ। হচ্ছে আমি অনেক যে এখানে 113 কিলোমিটার মোট ডিস্টেন্স, তো সেখানে মানে এমন ভাবে আমার সাথে উপস্থাপন করছে যে এটা কিছুই না, একটু সুইমিং করতে হবে, একটু সাইকেল চালাতে হবে, তারপরে একটু রান করতে হবে, মানে অনেক বড় একটা জার্নি, মানে 8-9 ঘন্টার বিষয়। সেখানে হচ্ছে আমার সামনে 2 মিনিটে শেষ হবে এরকম একটা সহজভাবে বলে দিছে, তো আমি ওটাকে আরো সহজভাবে গ্রহণ করছি, মানে এটা কোনো ব্যাপারই না, হ্যাঁ হয়ে যাবে, ওনারা পারছে। আর উপস্থাপনের মাধ্যমে আপনাকে সহজ করে দেওয়া হয়েছে। জি। আমাকে আবার হচ্ছে সাইকেল কিভাবে শিফটিং করব, ভাইয়ের সাথে সাথে 300 ফিটে আমরা সবাই একসাথে যখন সাইকেল চালাইতে যাইতাম, ভাইয়াদের সাথে দেখা হইতো, আবার ভাইয়ারা কারেকশন করে দিত, সাকলান ভাইয়া যে এভাবে চালাও, এভাবে করো। আর হচ্ছে প্লেনের টিকিটটাও সাকলান ভাইয়া হচ্ছে কেটে দেয় আমাকে একসাথে। সাকলান ভাই সহ আমি একসাথেই আমরা যাই, প্রথম আর কি ভাইয়ের সাথে আমার দেশের বাইরে যাওয়া। আপনি তো তখনও শিক্ষার্থী অবস্থাতেই ছিলেন এবং এরকম দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে পোশাক থেকে শুরু করে এভরিহোয়ার একটা বড় রকমের অর্থনৈতিক সহযোগিতার দরকার হয়, এটা কিভাবে আসলো?
এটা হচ্ছে আমার ভাইয়ের ইচ্ছা ছিল যে একটা রেস্টুরেন্ট করবে, তো সেই রেস্টুরেন্টের সম্পূর্ণ টাকা আমার পিছনে বিনিয়োগ করে। প্রথমত যে স্পন্সর পাওয়া যায় না, কারণ আচ্ছা। আমি প্রথম যাচ্ছি, এটা কি একটা ইভেন্ট সেটাকেই বুঝাইতে, ফুটবল ক্রিকেট সবাই চেনে, এটা ট্রায়াথলেটের কেউ চেনে না সেভাবে। Right. তো হচ্ছে সালাম স্যার আগে থেকেই আমাকে হেল্প করছে। তারপর আমার প্লেনের টিকিটটার জন্য হচ্ছে সালাম স্যারই আবার হচ্ছে সাকলান ভাইয়ের কাছে নিয়ে গেছে যে তোমাদের হচ্ছে রংপুরের, উনি অনেক খেলাধুলা পছন্দ করে, উনি আয়রনম্যান দিছে। তো যাওয়ার পরে স্যার আর কি বললো যে আমি আমার জায়গা থেকে হেল্প করছি, আপনার এলাকার মেয়ে, ওর প্লেনের টিকিটটা বাকি আছে, আপনি এটা কেটে দেন। তখন বললো যে ঠিক আছে আমি দিব, মানে এক আচ্ছা। কথায় রাজি হলো। আমরা একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে গিয়ে ভাইয়ের সাথে দেখা হয় সাকলান ভাইয়ের সাথে। পরে উনি বললো যে ঠিক আছে আমার সাথে নিয়ে যাব। পরে আস্তে আস্তে আরো যত মিশতেছি, যত তাদের সাথে চলাফেরা করতেছি, তত মানে ওনাদের কাছ থেকে শিখতে পারতেছি, যেমন কিভাবে সুইমিং করব, কিভাবে সাইকেলিং করব, সব প্ল্যানগুলো হচ্ছে সাকলান ভাই ম্যাক্সিমাম সময় আচ্ছা। দিচ্ছে। আর ট্রেনিং এর বিষয়টা হচ্ছে আরিফুর রহমান হচ্ছে বেলাল ভাই, উনি আমাকে হচ্ছে ট্রেনিং প্ল্যানটা দিছিল আর কি। আচ্ছা, আচ্ছা। আর আমার প্র্যাকটিস সময়ে আমার সাথে সব সময় আক্তার ভাই ছিল, এখনো আছে, ভাই আছে বিধায় আমি আসলে টিকে কি আছি। ধরনের ট্রেনিং নিতে হলো আপনাকে? মানে প্রতিদিন কতটুকু সুইমিং করব, হচ্ছে কতটা স্পিড দিব, আবার হচ্ছে কখন সুইমিং, সাইকেলিং, রানিং তিনটা একসাথে করব। এই যে আমাদের একটা হচ্ছে যেহেতু তিনটা ইভেন্ট, কখনো দেখা যেত সুইমিং সাইকেলিং একদিন করলাম, আবার রানিং সাইকেলিং করলাম, আবার তিনটা একটু একটু করে করলাম। এই যে তিনটার সাথে অ্যাডজাস্ট হওয়া, সেইটা এইগুলান আর কি ট্রেনিং এর মধ্যে থাকি। আবার ফিটনেস কিছু কাজ করতে হয় সেগুলো। আপনি তো বাংলাদেশের প্রথম নারী না, যেখানে আপনি 70.3 জি জি আপনি কমপ্লিট করলেন, ফিনিশ, মানে সেই আয়রনম্যান 70.3 যে আপনি কমপ্লিট করলেন, মানে সেই সময় তো আসলে একটা অন্যরকম অনুভূতি হবার কথা, এবং একই সঙ্গে নিশ্চয়ই আপনি অনেকের আদর্শ হয়েও থাকলেন। এখানে তো বিশাল একটা প্রস্তুতির ব্যাপার ছিল, যেগুলো আপনি এরই মধ্যে বলছেন। তো দেশের বাইরে এসে অভিজ্ঞতা, সাহসটা পেলেন কিভাবে, যদি জানতে চাই যে সেই দৃঢ়তা কিভাবে তৈরি হলো? এটা আসলে মানে আমি তো আগে থেকে স্পোর্টস, তো বিকেএসপিতে স্টুডেন্ট ছিলাম, তো সেখানে দেখছি যে অনেক ভাইয়েরা যাচ্ছে, আপুরা যাচ্ছে, আমার ব্যাচমেটরা খেলতে যাচ্ছে, তো দেশের বাইরে খেলতে যাইতে হয়, এটা আগে থেকে, এটা আমার কাছে নরমাল। আর দ্বিতীয়ত হচ্ছে যারা আমার সাথে হচ্ছে আয়রনম্যান 70.3 ফুল খেলতে গেছে মালয়েশিয়া, সবাই অনেক ভালো ছিল, তাদের ব্যবহার অনেক ভালো ছিল, অনেক হেল্পফুল। কোন কোন দেশের ছিল আপনার সঙ্গে? আমাদের বাংলাদেশেরই ছিল, মানে আরো অন্যান্য যারা পার্টিসিপেট করছে আয়রনম্যান 70.3 ফুল, তারা হচ্ছে আমাকে সবসময় সাহস যোগাইতো যে মারা তুমি পারবা, তুমি প্রথম, আমাদের দেশের সম্মান তোমার কাছে, তুমি হচ্ছে আমাদের দেশের মেয়ে, তোমাকে পারতে হবে। এই যে একটা তাদের হচ্ছে কনফিডেন্স, মানে সবাই এমন ভাবে বলতেছিল, হ্যাঁ আস্থা দিত। আবার হচ্ছে যখন আমাদের হচ্ছে সুইমিং শুরু হলো, ওনাদেরও সুইমিং শুরু হলো, আবার সাইক্লিং এ দেখা হচ্ছে সবার সাথে, হাই হ্যালো বলছে, মানে গুড গুড গুড, পারবা পারবা, এগিয়ে যাও এগিয়ে যাও, সমস্যা নেই, মানে সব জায়গায় দেখা হচ্ছে তাদের সাথে। দ্বিতীয় হলেন, হ্যাঁ। ভেবেছিলেন যে কোন স্থান অর্জন করবেন? বাংলাদেশে আসার পর বাংলাদেশে এয়ারপোর্টেও আপনাকে পদক দেখানো হলো, তো সেই বিষয়গুলো যদি একটু জানতে চাই। প্রথমত যে হচ্ছে আমি যখন এয়ারপোর্টে যাই, তখন হচ্ছে আমাকে আটকে দিছিল যে আমি দেশের বাইরে আগে যাইনি, দেশের পরিস্থিতিও তখন একটু খারাপ ছিল, তো আমি কেন যাব, আর আমি স্টুডেন্ট মানুষ, ইন্টার পাস করছি, ওখানে গিয়ে অনার্স করব, বাইরে গিয়ে অনেকে আছে না চুরি করে যায়, আবার দেশে আর ফেরত আসে না, তো এই জায়গাটা থেকে তখনও সাকলান ভাই আমাকে হচ্ছে বলছে যে, তখন ওই পুলিশ স্যারদের বলতেছিল যে আপনি এই মেয়েটাকে ছাড়েন, এই মেয়েটা যদি হচ্ছে ফিনিশ করে আসতে পারে, দেশের জন্য অনেক বড় একটা ইতিহাস হয়ে আসবে। তখন ওই ভাইয়ের কথাতেই আমাকে আসলে যাওয়া হয়, না হলে আমার যাওয়া হতো না, ডক্টর সাকলান ভাইয়ের কথাতে। ভাইয়ের সাথে যাওয়ার কারণে একই আমরা হোটেলে প্রথমত ছিলাম, ওখানে গিয়ে কিভাবে হোটেলে উঠতে হবে, কিভাবে কি করতে হবে, সম্পূর্ণ সাপোর্টে ছিল ভাইয়া। তারপর হচ্ছে ওখানে কিভাবে কিট কালেকশন করব, তারপর সাকলান ভাই আমাকে প্রথম হচ্ছে সমুদ্রতে নিয়ে নামায়, আর আমার এটাই ছিল প্রথম সমুদ্র দেখা। তো এই জায়গাটা আমার কাছে ছিল একটা অনেক মানে স্মরণীয় একটা দিন, যে হচ্ছে আমি প্রথম হচ্ছে সমুদ্র দেখতেছি, আর হচ্ছে এই সমুদ্রে আমি সুইমিং করব, মানে একটা
অন্যরকম একটা মানে আসলাম দেখলাম জয় করলাম এই জি, টাইপের জি। না? যে দেখতেছি আবার এইটাতেও আমি সুইমিং করব, মানে বিষয়টা একটু আমার কাছে অন্যরকম লাগতেছিল। যে পরে আমি হচ্ছে বই দেখছি বা হচ্ছে আমি জানি যে সমুদ্র পানি হচ্ছে লবণ হয়, তারপরেও না আমি টেস্ট করার জন্য মুখে দিছিলাম পানি। যে মানে এটা হচ্ছে আমি অনুভব করছি যে আসলে কতটা এটা, কতটা লবণাক্ত। কারণ এটা আমার সুইমিং করতে তো মুখে যাবে, আমি এটাকে কতটুকু ধারণ করতে পারবো, আমার সমস্যা হবে কিনা, বমি করতে পারি কিনা, এই জায়গাটা থেকে আমি ফিল করার জন্য আমি মুখে নিয়ে একটু পানিটা নিজের সঙ্গে ছিলাম। সহজ করে নেওয়া হ্যাঁ, যেটাকে সহজ বলে। করার জন্য। আপনি 100 কিলোমিটার কোস্টাল আলট্রা ম্যারাথন যেটাকে বলে, সেখানেও আপনি বাংলাদেশের সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণ করেছেন। দৌড়ানোর অভিজ্ঞতা একটু যদি জানতে চাই, কেমন ছিল? দৌড়ানোর অভিজ্ঞতা হচ্ছে 25 সালে এটা হয়। আমি হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন যেটা, এইটা হচ্ছে 42 কিলো দেওয়ার ভয়ে আমি হচ্ছে আমাদের বিকেএসপি তে রিউনিয়ন হয়, তো সেখানে আমি যাব। ওখানে আচ্ছা। আমাকে ডিজি স্যার হচ্ছে ইনভাইট করছে যে ওখানে যেতে হবে, ওখানে আমি যাব। তো আমি বলছি ভাইয়াকে যে না ভাই, আমি এটা রেজিস্ট্রেশন করব না, আমি 42 কিলো খেলবো না, কারণ অনেক ডিস্টেন্স আমার। আমি 30 পর্যন্ত দৌড়েছি, তারপর 42, আমি তো জানি দৌড়াইতে কতটা কষ্ট হয়। তখন ভাইয়া বলতেছে যে দেখ হচ্ছে, যেহেতু ভাই আমাকে সাথে করে প্র্যাকটিস সময় থাকে, তো ভাইয়ের একটা আবদার 42 কিলো খেলতে হবে। তখন বলতেছে যে এখান থেকে দৌড়ে তারপরে হচ্ছে বিকেএসপিতে যাবে, ওই অবস্থায় তোকে বাইকে করে নিয়ে যাবো। আচ্ছা। তখন আমি বলছি না, আমি যাব না। এখন আগের রাতে বলতেছে যে দেখ, এটা কিন্তু ইন্টারন্যাশনাল সার্টিফিকেট হবে, তো এখানে খেললে তোর এই জন্য ভালো হবে, এরকম করে আমাকে বুঝাচ্ছে। আমি বললাম, ঠিক আছে খেলবো, এখন আর কথা বলিস না, ভালো লাগতেছে না, কারণ আমি না খেলার জন্য আর কি এরকম করছি। পরে দেখি ভাইয়া সুন্দর করে আমার জুতা আবার সবকিছু রেডি টেডি করে বিপ টিপ নিজে গিয়ে কানেক্ট করে নিয়ে আসলো। তারপর মনে হলো যে না, খেলে যাই। আবার ওইদিকে ডিজি স্যার ডাকছে, মানে আমাকে হচ্ছে স্পন্সর আমার যেহেতু নাই, স্যার একটু হেল্প করবে এই জায়গাটা থেকে। পরে হচ্ছে 42 কিলোতে পরের দিন আমি পার্টিসিপেট করি, ওখানে আমি সর্বপ্রথম হচ্ছে 42 কিলো দেই এবং ওখানে আমি নবম হই। চমৎকার চমৎকার, আসলে অনেক চড়াই উতরাই সাধনা আবেগ সবকিছু মিলিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা চলে এসেছি আমাদের আয়োজনের শেষ দিকে। আমরা আসলে জানতে চাই যে নারীর ক্রীড়াবিদ হিসেবে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে আপনার ভূমিকাটা কি, ছোট্ট করে শুনবো। আমার ভূমিকা বলতে হচ্ছে ছেলে মেয়ে দুইজনকে সমান দেখতে হবে, আর হচ্ছে সবাই যে সবকিছু করবে সেটা না, কেউ খেলবে, কেউ হচ্ছে পড়াশোনা করবে, কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আপনাদের মতো উপস্থাপিকা হবে। এটা হচ্ছে ব্যক্তির হচ্ছে মনের যে একটা যার যার পছন্দ। জায়গা, স্বপ্ন থাকে, সেটাকে প্রায়োরিটি দিতে হবে। এখন ধরেন আমার বাবা মা যদি আমাকে বলতো ডাক্তার হইতে, কখনোই আমি ডাক্তার হইতে পারতাম না। যত ভালো স্কুলে পড়াক না কেন, যত ভালো মানে সুন্দর পরিবেশে রাখলেও, আমি ডাক্তারদের সাথেও রাখলেও আমি ডাক্তার হতে পারতাম একদমই না। তাই। এজন্য কারণ হয়তো হচ্ছে কবিরা বলে থাকেন যে হয়তো যে ডাক্তার হতে চেয়েছে সে কবি হলে খুব একটা ক্ষতি হতো না, বা যে কবি হতে চেয়েছে সে ডাক্তার হলে খুব একটা ক্ষতি হতো না। আমরা একেবারেই শেষ পর্যায়ে যেহেতু আছি, মারিয়া, আমরা একটু জানতে চাই যে আন্তর্জাতিক মঞ্চে আপনি আসলে নিজেকে কোথায় দেখতে চান? আমার ইচ্ছা এই আয়রনম্যানটাকে হচ্ছে আমি যেহেতু 70.3 দিয়েছি, এখনো ফুল দেইনি, তো আমার ইচ্ছা আছে আমার সামনে ফেব্রুয়ারিতে আয়রনম্যান 70.3 শ্রীলঙ্কায় খেলা আছে। এরপরে হচ্ছে আমার ইচ্ছা যে যদি এটা ভালোভাবে কমপ্লিট করতে পারি, আমি 26 সালেই হচ্ছে অক্টোবর আমাদের হচ্ছে মালয়েশিয়ার লাঙ্কাউইতে ফুল হয়, এটা আমার খেলার ইচ্ছা আছে। এই দুটা খেলার পরে আমি হচ্ছে আমাদের যে আয়রনম্যানের সব থেকে বড় আসর হচ্ছে আমেরিকার কর্নার হাওয়াতে, তো ওখানে আমাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়। আমার এইটা খেলার খুব ইচ্ছা যে আমি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমি হচ্ছে ওখানে যাব। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভাইয়া।